আতিক, আমি আপনাকে যদি শুরুতে একটু বলি যে কিছুক্ষণ আগে বাতাসের যে গতিবেগ ছিল সেটি কিছুটা কমছে, তবে জোয়ারের পানির যে উচ্চতা, জোয়ারের পানির যে বাড়তে শুরু করছে সেটি কিন্তু কমেনি। আমি যদি আপনাকে বলি যে এই মুহূর্তে কিন্তু আমি আছি একেবারে জেলা শহরে, এটি হচ্ছে যে জেলা তো আপনাকে একটু দেখাবো যে এই জেলা শহরে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যদি পানি প্রবেশ করছে। এখানে আপনি যদি দেখেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে পানি প্রবেশ করছে। মানুষজন কিন্তু যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছিল, যারা যারা বিভিন্ন বাসা বাড়িতে যারা আসলে ফিরে গিয়েছিল, যারা ব্যবসা প্রতিষ্ঠান রেখে, তারা কিন্তু এখন আবার আসতে শুরু করেছে। দেখবেন যে এই একটি যদি ল্যাপটপের দোকান, এখানে কিন্তু বিভিন্ন কম্পিউটারের দোকান, এইসব দোকানে কিন্তু পানি উঠতে শুরু করছে। এখানে জোয়ারের পানি উঠছে। এবং আর যে বিষয়টি বলি যে বেড়েবাঁধের যে বিষয়টি, কয়েকটি জায়গায় বেড়েবাঁধ ভাঙ্গার খবর পাচ্ছি, যেটি হচ্ছে যে বরগুনা সদর উপজেলার পালের বালিয়াতলী এবং বদরখালী এবং আমতলীর পশরবনিয়া কয়েকটি জায়গায় যে অর্থাৎ বাঁধ ভাঙ্গার খবর পাচ্ছি। তবে সেখানে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কি ধরনের ক্ষয়ক্ষতি হবে সে বিষয়টি কিন্তু আসলে জানা সম্ভব হচ্ছে না। তো যেটি হচ্ছে যে, কারণ যেহেতু মোবাইল নেটওয়ার্ক সব জায়গায় স্বাভাবিক না, যার কারণে কিন্তু আসলে সেগুলো বোঝা যাচ্ছে না। এবং জোয়ারের পানি এত বৃদ্ধি পাচ্ছে যে যেটি হচ্ছে যে সিডরের পর যে অন্যান্য যে আসলে ঘূর্ণিঝড়গুলো যেগুলো এই উপকূলের উপর দিয়ে আঘাত এনেছিল, আইলা, মহাসেন, বুলবুল, যেগুলো আঘাত এনেছিল, তার চেয়ে কিন্তু পানির উচ্চতা খুবই বেশি। এবং আগেই জানাচ্ছিলাম যে, অর্থাৎ যে আগেই জানিয়েছি যে বেড়েবাঁধ কিন্তু ঝুঁকিপূর্ণ, কয়েকটি পয়েন্টে ঝুঁকিপূর্ণ বেড়েবাঁধ রয়েছে। এই বাঁধগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু বড় ধরনের বিপদ বরগুনার জন্য বয়ে আনবে। এবং সেটি হয়তোবা আমরা সকালে বুঝতে পারবো যে আসলে কি ধরনের ক্ষতি হয়েছে বা কি ধরনের এই পানির কারণে বা জোয়ারের পানি কি ক্ষতি হয়েছে, সেটি আমরা হয়তো সকাল তারা ছাড়া হয়তো বা বুঝতে পারবো না। এখনো বৃষ্টি আছে, বাতাসের গতি আছে। এই ছিল সর্বশেষ। জি সালে, থাকুন আপনি সেখানে। এবার একটু আমরা বরিশালের চিত্র দেখে আসতে চাই। আমাদের আরেক সহকর্মী কাউসার হোসেন রানা আমাদের সাথে রয়েছেন। রানা, একটু বরিশালে কি অবস্থা দেখাবেন আমাদেরকে? আতিক, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরিশালে থেকে থেকে কিন্তু দমকা হাওয়া বইছে এবং এখন এই মুহূর্তে যে বাতাসের যে তীব্রতা, সেই তীব্রতায় এখানে দাঁড়িয়ে থাকাও কিন্তু বেশ কষ্টকর হচ্ছে। যেন বাতাসের তোরে সরে যেতে হয় এমন একটি পরিস্থিতি। এবং নদীর পানি আপনাকে যদি দেখানোর চেষ্টা করি, যে নদীর পানি কিন্তু বেশ উত্তাল অবস্থায় রয়েছে। ঢেউগুলো বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে। যদিও আসলে বরিশাল নগরী এই কেবলমাত্র বিদ্যুৎ আসলো, এতক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল, যার ফলে কিন্তু পুরো নগরী অন্ধকারাচ্ছন্ন ছিল। তবে একটি আসার খবর, সেটি হলো গিয়ে যে পানির যে উচ্চতা ছিল সেই উচ্চতা কিন্তু কমেছে। অর্থাৎ বেশ আগের থেকে কিন্তু পানি কমে নদীর যতটা ফুলে উঠেছিল সেখান থেকে কিন্তু এখন বেশ অনেকখানি কমেছে, প্রায় 2 ফুটের মতন কমে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, যে নদীর পাড়ে যে সিঁড়িটা আপনি দেখতে পাচ্ছেন, সেই সিঁড়িটা যে কিন্তু আরও ঘন্টা 2 আগে কিন্তু এটা একেবারেই ডুবে ছিল, সেটা কিন্তু এখন নেমে এসছে। তো সেখান থেকে বলা যায় যে নদীর যে পানি বৃদ্ধি পেয়েছিল সেটা কিন্তু কিছুটা কমেছে। তবে অন্যান্য যে জায়গাগুলো আছে, বিশেষ করে বরিশালের প্রত্যন্ত এলাকা যেগুলো, মেহেন্দিগঞ্জ, হিজলা, মুলাদি, সেই অঞ্চলের কিন্তু পরিস্থিতি অতটা ভালো নয়। আমাদের জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বরিশালে মোট 541টি সাইক্লোন শেল্টার রয়েছে। তার ভিতরে বেশিরভাগই এই উপকূলীয় যেগুলো নদী বিদ্যুৎ, বিশেষ করে মেঘনা নদীর পাশে, সেগুলোতে। এবং সেখানে মানুষদেরকে সচেতন করার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আতিক। জি রানা, থাকুন আপনি সেখানে। আমরা বরিশালের পরিস্থিতি জানছিলাম, এবার একটু পার্শ্ববর্তী দেশ ভারতের চিত্র দেখে আসতে চাই। রিমালের প্রভাবে সেখানে কি ধরনের ক্ষয়ক্ষতি হলো একটু জানবার চেষ্টা করবো। আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড কলকাতা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে। শুভজিৎ, একটু জানাবেন যে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি আপনার পেছনে, এবং আপনি অনেকটা ভিজে যাচ্ছেন আমরা দেখতেই পাচ্ছি। একটু কি পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে হচ্ছে আমরা একটু যদি জানবার চেষ্টা করি আপনার কাছ থেকে, জানাবেন আমাদের। আতিক,
ক্ষয়ক্ষতির ঠিক কতটা পরিমাণ সেটা কিন্তু এখনই বলা সম্ভব না, কারণ যে সময় একদম জোয়ারের সময় যেভাবে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল হিট করা শুরু করেছে, এই ঘূর্ণিঝড়ের আমরা অন্য পার্ট দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম দর্শকদের, কিন্তু আমরা নিজেরা দাঁড়াতে পারছি না যে পরিমাণ হাওয়া এই মুহূর্তে বইছে। আবহাওয়া দপ্তরের যে আমাদের কাছে নোটিফিকেশন বারবার আসছে, যে সেই হিসেবে কিন্তু এখানে বলা হচ্ছে প্রায় 90 থেকে 100 কিলোমিটারের কাছাকাছি গতিবেগ রয়েছে হাওয়ার, এবং এই হাওয়ায় চাষাবাসীর যেরকম একটা বিশাল ক্ষতি হয়েছে, আম লিচুর মতো যে ফসল, সেই ফসল যেরকম একেবারে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি কাঁচা বাড়ি অন্তত এই হাওয়ায় থাকার কোনোরকম কোনো সম্ভাবনা নেই। জলোচ্ছ্বাস রয়েছে, সুন্দরবনের ব্যাপক অংশে জলোচ্ছ্বাস রয়েছে। আমরা যে অংশে রয়েছে তো সাগরে আইল্যান্ড, এই সাগর আইল্যান্ড অংশেও ব্যাপক জলোচ্ছ্বাস রয়েছে। এই জলোচ্ছ্বাসের কারণে যে পরিমাণ গাছ কাটা শুরু হয়েছিল সন্ধ্যের পর থেকে, প্রশাসনের নির্দেশ, সাধারণ মানুষের মতো সংবাদপত্রকেও কিন্তু কার্যত গৃহবন্দী হতে হয়েছে। একেবারে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি, যে পরিস্থিতি এই মুহূর্তে সম্পূর্ণভাবে নিরূপণ করা সম্ভব না, কারণ একেবারে 9:32-এ যে ল্যান্ডফল শুরু হয়েছে সেই ল্যান্ডফল আবহাওয়া দপ্তর বলছে ন্যূনতম 4 ঘন্টা এই হাওয়ার যে গতিবেগ সেটা থাকবে। কালবৈশাখীর ক্ষেত্রে যেটা দেখা যায়, কালবৈশাখীর ঝোড়ো হাওয়া থাকে, ব্যাপক ঝোড়ো হাওয়া থাকে, কিন্তু সেটা খুব ক্ষণিকের জন্য স্থির হয়। কিন্তু এই ধরনের ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড় একটা দীর্ঘ সময় ধরে চলে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অত্যন্ত বেশি। এবং এই সব কথার মাথা রেখে নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই রাজ্যের যে ক্ষতি, যে 3 জেলার যে ক্ষতি হতে পারে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সব এই 3 জেলার আধিকারিক তিনি ইতিমধ্যেই বৈঠক সেরে ফেলেছেন। আর্থিক প্যাকেজ কী ক্ষয়ক্ষতি হতে পারে সেই হিসেবে আগামীকাল তিনি হয়তো জানাতে পারবেন। কেন্দ্রের তরফে ঘোষণা আসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে নিজের বাসভবন থেকে, নিজের সচিবালয় থেকে সরাসরি এই যে ঝড় বৃষ্টির যে পর্যবেক্ষণ তিনি কন্ট্রোল রুম করে করছেন। একই সঙ্গে রাজভবন তারাও কিন্তু সক্রিয় হয়েছে। রাজ্যপাল নিজে তিনি কিন্তু রাজভবনে কন্ট্রোল রুম থেকে তিনি গোটা যে ঝড় বৃষ্টির যে প্রক্রিয়া, এই যে ঘূর্ণিঝড়টি হিট করেছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে, মানুষজনের কী পরিমাণ ত্রাণ দরকার, তিনি কিন্তু নিজে পর্যবেক্ষণ শুরু করেছে। পাশাপাশি উল্লেখযোগ্যভাবে বলা যায় রাজনৈতিক দলগুলো তারা কিন্তু এগিয়ে এসেছেন। রাজনৈতিক দলগুলো তাদের যে নেতাকর্মী তাদের কাছে বার্তা দিয়েছেন ইতিমধ্যে টেলিভিশনের মাধ্যমে, টুইটারে এবং ফেসবুকে সর্বত্র তারা বার্তা দিয়েছেন দলীয় কর্মীদের সতর্ক থাকা, সজাগ থাকার জন্য। যে মানুষগুলো প্রায় লক্ষাধিক মানুষ আজকে রাতে কিন্তু এফেক্টেড, এবং এই এফেক্টের কী পরিমাণ হতে পারে সেটা কিন্তু আগামীকাল সকালে যেটা বোঝা যাবে। রাজনৈতিক দলগুলো তাদের কর্মীদের বলছেন শুকনো খাবার, ওষুধ এবং পর্যাপ্ত পরিমাণে ত্রাণ নিয়ে তৈরি থাকতে। যদি ক্ষয়ক্ষতির পরিমাণ কাল সকালে দেখা যায় অত্যন্ত বেশি, সেখানে ত্রাণ নিয়ে যত দ্রুত সম্ভব এসব এলাকায় পৌঁছাতে। আর একটা কথা বারবার করে বলে দেওয়ার, যে 3 জেলার মধ্যে কথা বলা হচ্ছে তার মধ্যে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা 2 জেলাতেই কিন্তু নির্বাচন রয়েছে। আগামী 1 তারিখ শেষ দফার নির্বাচন এই 2 জেলাতেই। এই 2 জেলাতেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে সব মিলিয়ে প্রায় 900 কোম্পানির বেশি, 1000 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। তার একটা বড় সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। ভোটের যে সামগ্রিক প্রিপারেশন এই জেলাগুলোতে কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ আমি যে সাগরদ্বীপে রয়েছি, এই সাগরদ্বীপে যে একদম ভোটের যে প্রিপারেশন সেটা কিন্তু সম্পূর্ণভাবে নেওয়া হয়েছিল। ফলে একেবারে যে স্কুলগুলো বা ত্রাণ সেন্টার হিসেবে ব্যবহার করার সুযোগ সেটা কিন্তু সম্পূর্ণভাবে প্রশাসন করতে পারেনি। বিভিন্নভাবে যে দোতলা বাড়ি বা উঁচু জায়গা সেখানে প্রশাসনকে ব্যবস্থা করছে। নতুন করে ত্রাণ কেন্দ্র হিসেবে প্রশাসনকে ভাবতে হয়েছে, এবং প্রশাসনকে এই সব জায়গায় নতুনভাবে যে ত্রাণের ম্যাপিং সেটাকেও করতে হয়েছে। আগামীকাল প্রশাসনের কাছে একটা চ্যালেঞ্জ, যে কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে খুব দ্রুত নিরূপণ করা এবং ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া। আতিক। জি শুভজিৎ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে আমাদের প্রত্যাশা থাকবে আপনি নিরাপদে থাকবেন। আমরা একটু দেশের চিত্রটা আবারও দেখতে চাই। খুলনা থেকে আমাদের আরেক সহকর্মী মামুন রেজা আমাদের সাথে যুক্ত রয়েছেন। মামুন, খুলনায় এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কতটা পড়েছে? ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাত 9টা থেকে ভারী বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে ঝড়ো বাতাস রয়েছে। এছাড়া রাত 10টা থেকে আবার জোয়ার এসেছে, এবং জোয়ারে স্বাভাবিকের তুলনায় পানি প্রায় 2-3 ফুট বেশি উঁচু রয়েছে। আর সারাদিনই বৃষ্টি, সেই সঙ্গে বাতাস, এর কারণে যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধের পাশ থেকে ক্ষয়ে গেছে, অনেক স্থানে ধসে গেছে, যার ফলে রাতের এই জোয়ার এখনো অব্যাহত রয়েছে, যার ফলে বেড়িবাঁধ রাতে অনেক স্থানে ভেঙে যেতে পারে বলে স্থানীয় লোকজন আশঙ্কা করছেন।
আর সকাল থেকেই আমরা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের লোকজন তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছেন বেড়িবাঁধের কি অবস্থা রয়েছে। বাতাসের যে গতিবেগ রয়েছে সেই গতিবেগে খুব একটা ক্ষয়ক্ষতি হবে না বলে মনে করছেন এখানকার মানুষ, তবে তাদের দুশ্চিন্তা বেড়িবাঁধ নিয়ে। আর সাইক্লোন শেল্টারগুলো দুপুর থেকেই সকাল থেকেই খোলা ছিল, দুপুরের পর থেকে লোকজন যেতে শুরু করে। কয়রা, পাইকগাছা সহ 5টি উপজেলায় প্রায় 86,000 মানুষ তারা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। এছাড়া প্রায় 2,000-এর মতো গবাদি পশু আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে রাখা হয়েছে। এছাড়া 80টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে ঘূর্ণিঝড় পরবর্তী কার্যক্রম চিকিৎসা সেবা দেওয়ার জন্য। এর মধ্যে 34টি টিম যেসব বেশি দুর্যোগ প্রবণ সেই জায়গাগুলোতে কাজ করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাতে ঘূর্ণিঝড়ের তীব্রতা বাড়লে তখন কি অবস্থা দাঁড়ায় তা নিয়েও মানুষের মধ্যে ভাবনা রয়েছে। সব মিলিয়ে সকাল থেকে কয়রা, পাইকগাছা, দাপক সহ উপকূলীয় মানুষ যারা রয়েছেন তারা ওঠার মধ্যে দিয়েই সময় কাটাচ্ছেন। একটু আমি জানতে চাই মামুন, যদি একটু জানতে চাই যে বেশ কিছুদিন আগে থেকেই এই ঘূর্ণিঝড় রিমালের ব্যাপারে বলা হচ্ছিল, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কেমন এবং আশ্রয় কেন্দ্রে যদি যাওয়া লাগে সেক্ষেত্রে তারা আশ্রয় কেন্দ্রে পৌঁছেছেন কিনা? আশ্রয় কেন্দ্রগুলো আমরা ঘুরে দেখেছি যে আশ্রয় কেন্দ্রগুলোতে লোক সংখ্যা তুলনামূলকভাবে কম। যারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার মতো মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করে, বেড়িবাঁধের কাছাকাছি জায়গায় কিংবা টেকসই ঘর নেই সেরকম জায়গাতে যারা বসবাস করেন তারাও অনেকে আশ্রয় কেন্দ্রগুলোতে যাননি। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের ঘরবাড়ি ফেলে তারা যেতে আগ্রহী নয়। পাশাপাশি তাদের যে বাড়ির যে মালামাল রয়েছে, আসবাবপত্র, গবাদি পশু, সেগুলো নিয়ে যাওয়া দুঃসাধ্য ব্যাপার বা অনেক কঠিন ব্যাপার, সে কারণে অনেকে যাননি। আর কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং খুলনা 6 আসনের সংসদ মোহাম্মদ রশিদুজ্জামান মোড়লের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে প্রতি বছরই প্রায় কয়রায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে, যে কারণে মানুষ কিছুটা অভ্যস্ত হয়ে গেছে, যে কারণে তারা ঘরবাড়ি ফেলে অনেকে আশ্রয় কেন্দ্রে যেতে চায় না। জি মামুন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। প্রত্যাশা থাকবে নিরাপদে থেকে আপনি খবর সংগ্রহ করতে থাকুন, প্রয়োজনে আবারও আমরা আপনার কাছে ফিরবো। আমি একটু পটুয়াখালী যেতে চাই, আমাদের আরেক সহকর্মী MK রানা আমাদের সাথে যুক্ত রয়েছেন। রানা, একটু পটুয়াখালীর কি চিত্র একটু জানাবেন আমাদেরকে, সেখানে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর আপনি পেয়েছেন কিনা? হ্যাঁ আতিক, আপনাকে জানিয়ে রাখি যে আসলে রিমালের প্রভাবে কিন্তু আসলে পটুয়াখালীতে পায়রা বন্দরকে কিন্তু 10 নম্বর বিপদ মহাবিপদ সংকেত জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। এর ফলশ্রুতিতে কিন্তু বিকেল নাগাদ কিন্তু আসলে ঝড়ো হাওয়া সহ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। এই বৃষ্টিপাত কিন্তু এখনও ঝড়ো হাওয়া অব্যাহত আছে এবং বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পটুয়াখালী উপজেলা প্রশাসনের তরফ থেকে, কলাপাড়া উপজেলা প্রশাসনের তরফ থেকে আমাকে যেটা জানিয়েছে, তারা জানিয়েছে আসলে বিভিন্ন পয়েন্টে কিন্তু আসলে কলাপাড়ার বেশ কিছু সাইক্লোন শেল্টারে কিন্তু আসলে মানুষজন বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করছেন তারা কিন্তু সাইক্লোন শেল্টারে যেতে আগ্রহী হলেও বেড়িবাঁধের ভিতরে যেসব মানুষজন বসবাস করছেন তাদেরকে কোনোভাবেই সাইক্লোন শেল্টারে নেওয়ার সুযোগ থাকছে না বা তারা যেতে চাচ্ছে না, কোনোভাবেই নিতে পারছেন না। কারণ তারা গবাদি পশু এবং বাড়িঘরের যে মালামাল, সেই মালামাল ছেড়ে কোনোভাবেই সাইক্লোন শেল্টারে যাচ্ছেন না। এছাড়া কিন্তু বেড়িবাঁধের বাইরে যারা আছেন সেখানে কিন্তু তারা প্লাবিত হয়ে জলোচ্ছ্বাসের 3 থেকে 5 ফুট, কোনো জায়গায় 7 ফুটও জলোচ্ছ্বাসের খবর পাওয়া গেছে। আসলে সেই জলোচ্ছ্বাসের ফলে তার বাড়িঘর কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে গেছে, ফলে কিন্তু তারা সাইক্লোন শেল্টারে যেতে বাধ্য হয়েছেন। এরপরে কিন্তু পটুয়াখালীর রাঙ্গাবালি এবং চর মুমতাজ ছাড়াও কিন্তু চর কাজল, চর বিশ্বাস, এই কয়েকটি দ্বীপ চর এলাকা যেগুলি আছে সেগুলি কিন্তু আসলে ফসলি জমি
বাড়িঘর কিন্তু আসলে পানির নিচে তলিয়ে গেছে। কারণ পটুয়াখালী জেলা কিন্তু 5 কিলোমিটার, আপনি জানেন যে 5 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু অরক্ষিত রয়েছে। আসলে এই সব বেড়িবাঁধের দুর্বল পয়েন্ট থেকে আসলে পানি প্রবেশ করে আসলে বিভিন্ন জায়গায় লোকালয়, কৃষি খামার এবং বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। ফলে কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়ছেন আসলে ওই এলাকার মানুষজন। এখানে কিন্তু আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন আসলে কৃষি সমৃদ্ধ একটি এলাকা। আসলে এই এলাকার কৃষিতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে বলে এলাকার কৃষকরা আমাকে জানিয়েছিলেন। এলাকার কৃষকরা জানিয়েছে যে এবারে যে মৌসুমে তারা সবজি উৎপাদন করে, কারণ তারা অসময়ে অসিজনে আসলে বর্ষার মৌসুমে বেশ কিছু সবজি তারা উৎপাদন করেন, কারণ এই সবজিগুলো তারা সারা বছর কিন্তু বাজারে সরবরাহ করেন। পটুয়াখালী মার্কেট অনেকাংশে দখল করে রেখেছেন এই সবজি বাজার। আসলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের সবজিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। এছাড়া আরো একটু যদি জানিয়ে রাখি যে আসলে কুয়াকাটা বৌদ্ধ মন্দির এলাকায় কুয়াকাটা সৈকতের পাশেই কিন্তু আসলে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির রয়েছে এবং একটি মাদ্রাসা রয়েছেন। আসলে সেই মন্দিরে কিন্তু আসলে যে ঘরের চাল কিন্তু আসলে ঝড়ে কিন্তু উপড়ে ফেলেছে এবং মসজিদের যে মাদ্রাসায় যে ছাত্ররা পড়াশোনা করে, যে এতিমখানা রয়েছে সেই এতিমখানায় বেশ শিশুরা কিন্তু পড়াশোনা করে, তাদের কিন্তু তাদের ঘরের চাল কিন্তু উপড়ে ফেলেছে। ফলে কিন্তু তাদের মানবতার জীবনযাপন করতে দেখা গেছে এবং প্রশাসনের তরফ থেকে তাদের সার্বিক সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়েছে। মামুন, আরেকটু বিষয় আপনাকে যদি বলি যে ঘূর্ণিঝড় রেমানের প্রভাবে কিন্তু আসলে পটুয়াখালীর যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার নিরূপণে কিন্তু এখনো কিছু বলা যাচ্ছে, প্রশাসন তরফ জানায়নি। হয়তো আগামীকাল ঝড় চলে যাওয়ার পরবর্তীতে কিন্তু তারা হয়তো বলতে পারবেন যে আসলে কী ধরনের ক্ষয়ক্ষতি জেলায় এই ঘূর্ণিঝড় রেমানের প্রভাবে যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা তারা নিরূপণ করে আমাদেরকে জানাতে পারবেন। এই ছিল পটুয়াখালীতে। জি রানা, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু সাতক্ষীরা উপকূলের খবর জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী আমিনা বিলকিস ময়না আমাদের সাথে যুক্ত রয়েছেন। ময়না, সাতক্ষীরায় কি অবস্থা, এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কি ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা সম্পর্কে একটু জানতে চাই। একই সাথে মানুষজন আশ্রয় কেন্দ্রে গিয়েছেন কি না সেই বিষয়টি সম্পর্কে একটু জানতে চাই। আতিক, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, আসলে সার্বিক অবস্থা খুবই নাজুক, খুবই খারাপ। বিষয়টি হচ্ছে যে রেমালের প্রভাবে ঝড় বৃষ্টিতে হচ্ছে, প্রচণ্ড ঝড় হচ্ছে। আমি একটু যদি গাছপালাগুলো দেখাতে পারি যে গাছের পাতা কিভাবে এলোমেলো হয়ে, গাছের ডাল এলোমেলো হয়ে কোনোটা ভেঙে পড়েছে, গাছ উপড়ে গিয়েছে, এরকম অবস্থাও সৃষ্টি হয়েছে। এই অবস্থায় আসলে মানুষের টিকে থাকাটা দুর্বিষহ হয়ে যাচ্ছে। আর আপনি জানেন যে সাতক্ষীরা জেলাটি দক্ষিণ পশ্চিম উপকূলীয় এই জেলা দুর্যোগপ্রবণ জেলা। এই জেলাতে প্রতি বছর 2-3টা দুর্যোগ আসে। এই যে গতকাল 25 মে গেল, 2009 সালের 25 মেতে কিন্তু আয়লা হয়েছিল এবং সেই আয়লাতে জলোচ্ছ্বাসে মানুষ ভেসে গিয়েছিল, গবাদি পশু ভেসে গিয়েছিল। তাদের যে মৃত্যুর সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু আমরা আজও জানতে পারিনি। অফিসিয়াল যে সংখ্যাটি ছিল সেটি হচ্ছে 79 জন লাশ উদ্ধার হয়েছিল, শিশু, বৃদ্ধ, যুব সব মিলিয়ে। তো এই যে অবস্থা সৃষ্টি হয়েছে, এটি আসলে নদীতে জোয়ার বৃদ্ধি পেয়েছে এবং হচ্ছে সেখানে 6 থেকে 7 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এই পানি উপচে গ্রামে ঢুকছে এবং যদি এটা এরকম হতে থাকে তাহলে কিন্তু বেড়িবাঁধ ভেঙে গ্রামে তলিয়ে যাবে ঘরবাড়ি। এবং তবে এখনো পর্যন্ত কিন্তু ঘরবাড়ির কোনো ক্ষয়ক্ষতি আমরা জানতে পারিনি। একটি দুঃখের কথা, বেদনাদায়ক কথা আমি আতিক আপনার মাধ্যমে জানাতে চাই। সেটি হলো যে শ্যামনগরের একটি দ্বীপ ইউনিয়ন গাবুরা, সেই গাবুরাতে একজন বৃদ্ধ আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে রাস্তায় পড়ে যেয়ে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। এটি খুবই দুঃখজনক ব্যাপার, কারণ তিনি আশ্রয় নিতে, নিরাপদে থাকতে আশ্রয় কেন্দ্রেই যাচ্ছিলেন, কিন্তু তার ভাগ্যে সেটি আর জুটল না। এই মর্মান্তিক ঘটনা কিন্তু এই উপকূলে সবসময় ঘটে থাকে। তো সেই কারণে কিন্তু মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছে, কিন্তু তারপরও তাদের মন পড়ে আছে তাদের বাড়িতে। অনেকেই কিন্তু এখনো আশ্রয় কেন্দ্রে যেতে পারেনি, কারণ পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র এখানে কিন্তু প্রস্তুত নেই।
সে কারণে মানুষ এখনো হয়তো তাদের বাড়িতে অনেকেই রয়ে গিয়েছে, কিন্তু অনিরাপদে। এই নিরাপত্তা কে দেবে? আসলে দেখার কেউ নেই। সেজন্য এরা মাটি কামড়ে পড়ে থাকে। আর যখন এই প্লাবিত হয় তখন কিন্তু সবচেয়ে যে মানুষের দুর্ভোগ হয় সেটি হচ্ছে নারীদের। এই নারীরা স্যানিটেশন ব্যবস্থা তাদের একেবারেই ভেঙে যায়। এই যে উপকূলীয় সাতক্ষীরা জেলায় রেমালের যে প্রভাব সেটি এখনো চলছে। এর সর্বশেষ আমি জানাতে পারলাম আপনার মাধ্যমে। আতিক, একটু জানতে চাই, আপনি বলছিলেন যে স্যানিটেশন ব্যবস্থা, নারীদের স্যানিটেশন ব্যবস্থা অনেক সময় ভেঙে পড়ে এই ধরনের দুর্যোগকালীন সময়। একটু জানতে চাই যে পর্যাপ্ত ব্যবস্থা কি সাতক্ষীরাতে নেই এই ধরনের দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে? আসলে যদি একটু সংক্ষেপে জানান আমিনা বিলকিস ময়না। হ্যাঁ আতিক, যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, আসলে আশ্রয় কেন্দ্রগুলোতে 1 থেকে 2টা স্যানিটেশন ব্যবস্থা থাকে, কিন্তু সেখানে আসলে পর্যাপ্ত নয়। সেখানেও কিন্তু দুর্ভোগ পোহাতে হয়। আর যারা বাড়িতে থাকেন তাদের সেই মাটির স্যানিটেশন ব্যবস্থা সেটি কিন্তু একেবারেই ভেঙে পড়ে। নারীদের এই 1 থেকে 2 মাস অন্তত পক্ষে যতদিন এই দুর্যোগ কাটিয়ে উঠতে না পারে ততদিন তাদের কিন্তু স্যানিটেশন ব্যবস্থা একেবারে ভঙ্গুর থাকে। তাদের কষ্ট পেতে হয়। আরেকটি বিষয় একটু জানতে চাই ময়না, যেহেতু এই উপকূলীয় এলাকাটাতে প্রায়শই আসলে এই ধরনের যে কোনো সময় দুর্যোগের মধ্য দিয়ে যেতে হয়, সেক্ষেত্রে মানুষজনকে স্বাভাবিকভাবে আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে হয়। এই আশ্রয়কেন্দ্রগুলো আসলে কতটুকু নিরাপদ সেটি সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে। আসলে কিছু কিছু আশ্রয় কেন্দ্র স্কুলের সাথে করা, সেগুলো হচ্ছে মোটামুটি একটা ভালো অবস্থায় থাকে। কিন্তু যেগুলো হচ্ছে প্রাইমারি স্কুল বা অন্য স্কুলগুলো নেওয়া হয় ভঙ্গুর অবস্থায়, সেগুলো কিন্তু অনিরাপদ। সেখানে মানুষ যেতেও স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং গেলেও অনিরাপদ থাকে তাদের জীবন। জি, অনেক ধন্যবাদ আমিনা বিলকিস ময়না আমাদের সাথে যুক্ত হবার জন্য। সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। আমরা এবার একটু রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে চলে যেতে চাই। আমাদের আরেক সহকর্মী রাকিব হোসেন আপ্রো রয়েছেন সেখানকার সবশেষ খবর আমরা জানবার চেষ্টা করবো। আপনি একটু জানাবেন যে এই ঘূর্ণিঝড় রিমাল সম্পর্কে আবহাওয়া অফিসের পক্ষ থেকে সবশেষ কি আপডেট জানানো হয়েছে? আতিক, সবশেষ তথ্য অনুযায়ী সকাল নাগাদ এই ঘূর্ণিঝড় রিমাল পুরোপুরি যে আঘাতটা হানবে সেটা শেষ হয়ে যাবে, তার গতি এবং তার যে শক্তি সেটা কমে আসবে। এবং এই সময়টা ধরেই কিন্তু তার যে শক্তি এখন রয়েছে, অর্থাৎ বাতাসের গতিবেগ 89 থেকে 118 কিলোমিটার বেগে রয়েছে, সেটা কিন্তু চলমান থাকবে। কিন্তু সাধারণত ঘূর্ণিঝড় যখন স্থলভাগে আঘাত হানে তখন কিন্তু আস্তে আস্তে তার গতিবেগ কমে যায়। কিন্তু এক্ষেত্রে একটু ভিন্ন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সেটা জানিয়েছেন যে এই ঘূর্ণিঝড়টা সিডর এবং আইলা থেকে কিছুটা দুর্বল হলেও এর শক্তি কিন্তু পূর্ণ দমে সে চালিয়ে যাবে। এখন যে শক্তি আছে সেটা সকাল নাগাদ কিন্তু তার একই শক্তি চলমান থাকবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ঢাকায়ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং সারা দেশেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার কথা আবহাওয়া অফিস থেকে জানিয়েছে, সেটা চলমান থাকবে এবং অনেক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতও হবে। এবং ঘূর্ণিঝড় রিমাল যদি আগামীকাল নাগাদ দুর্বল হয়ে যায় তাও কিন্তু 28 মে অর্থাৎ পরের দিন পর্যন্ত কিন্তু তার একটা প্রভাব বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাবে, সেটা থাকবে। আরও একটি বিষয় হচ্ছে যে এই ঘূর্ণিঝড় রিমাল গতকাল সন্ধ্যা থেকে যে তার যে আঘাত শুরু হয়েছে অর্থাৎ উপকূলের দিকে এগিয়ে আসছে, তখন থেকে কিন্তু নানাভাবে সতর্ক করা হয়েছে এবং 9000 আশ্রয় কেন্দ্রে উপকূলের মানুষগুলোকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে এবং সেই চেষ্টা চলছে। প্রায় 80,000 স্বেচ্ছাসেবক এই কাজটি করছেন এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে কিন্তু এই কথাগুলো জানানো হয়েছে এবং এ নিয়ে সতর্ক করা হয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী কিন্তু রিমাল আসলে একটা প্রবল
ঘূর্ণিঝড়। এই প্রবল ঘূর্ণিঝড় কিন্তু সুপার সাইক্লোন অথবা অতি প্রবল ঘূর্ণিঝড়ের তুলনায় কিছুটা কম শক্তি প্রদর্শন করতে পারে। সেক্ষেত্রে কিন্তু ক্ষতির মাত্রা কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের সহকর্মীরা উপকূলীয় অঞ্চল থেকে যেভাবে জানিয়েছেন যে অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক জায়গায় কিন্তু জলোচ্ছ্বাসের কারণে এবং ভারী বৃষ্টিপাতের কারণেই কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ যারা আশ্রয় কেন্দ্রে চলে গেছেন তারা কিছুটা নিরাপদে গেলেও যারা এখনো উপকূলের পাশে উপকূলে নিজেদের বসবাস কেন্দ্রে রয়ে গেছেন তাদেরকে নিয়ে কিন্তু ঝুঁকি আছে এবং সকাল নাগাদ কি হয় সেটা আসলে বলা যাচ্ছে না। তবে এই যে বৃষ্টিপাত চলমান থাকবে এবং বাতাসের গতিবেগ ঝড়ো হাওয়া সেটাও কিন্তু চলমান থাকবে। আতিক, আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ তথ্য এটাই ছিল এবং রাত 2টায় হয়তো আরও কিছু তথ্য যোগ হতে পারে যে ঘূর্ণিঝড় রিমালের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে। রাকিব, আর একটু বিষয় একটু জানতে চাই, এই যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকায়ও বৃষ্টিপাত হচ্ছে, সেটি আসলে কতক্ষণ পর্যন্ত থাকতে পারে এর প্রভাব ঢাকায়, সেটি সম্পর্কে আপনি জানতে পেরেছেন কিনা বা এর মাত্রাটা আসলে বাড়তে পারে কিনা, সবকিছু মিলে যদি একটু জানান। আজ মূলত রাত 12টার আগে কিন্তু ঘূর্ণিঝড় রিমালের যে বাতাসের গতিবেগ এবং ঝড়ো হাওয়ার গতিবেগ ছিল সেটা কিন্তু তুলনামূলক কম ছিল, কিন্তু রাত 12টার পর থেকে এটি বেড়েছে। এটি 118 থেকে 120 কিলোমিটার গতিবেগ হতে পারে এবং এই গতিবেগের কারণে এবং বৃষ্টিপাতের যে কথা বলা হয়েছে সেটা কিন্তু সারা দেশেই কিন্তু ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও কিন্তু এরকম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে এবং ঢাকার ক্ষেত্রেও সেটি অভিন্ন কিছু নয়। ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এখন হচ্ছে, সেটা বাতাসও কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। ঝোড়ো হাওয়া সকাল নাগাদ হয়তো ঢাকায়ও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, তবে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে ঢাকায় হবে নাকি দেশের অন্য কোনো অঞ্চলে হবে। তবে উপকূলীয় অঞ্চলগুলোতে যে ভারী বৃষ্টিপাত হবে এবং ঘূর্ণিঝড়ের আঘাতটা একটু বেশি পড়বে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে।